একটা লোকাল নিউজ পেপার যার প্রোডাকশন প্রায় 10 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারখানাটি বিধ্বংসী আগুনে পুড়ে যাওয়ার পর সেটাকে স্থানীয় এক চায়ের দোকানের টেবিলে দেখে অতীন্দ্র আঁতকে উঠল। যদিও ও প্রথমে ভেবেছিল কাগজটা পুরনোই হবে, কিন্তু তারিখটা দেখে ভূত দেখার মতোই এক অজানা আতঙ্ক তার চোখে মুখে ফুটে উঠল। তবে কি সেই অভিশপ্ত খবরের কাগজ আবার তার শিকার সন্ধান করা আরম্ভ করল? কিন্তু কিভাবে সেটা সম্ভব? হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের 105 নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের হাড় হিম করা রোমাঞ্চে ভরা ভয়াবহ কাহিনীটি আমাকে পাঠিয়েছেন অতীন্দ্র সরকার, কোচবিহার থেকে। উনি এখন কলেজের বিকম ফার্স্ট ইয়ার পড়ছেন। আমি অতীন্দ্র বাবুকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই সম্পূর্ণ ভিন্ন ধরনের কাহিনীটি আমাদের চ্যানেলের সাথে শেয়ার করার জন্য। এই ঘটনাটি ঘটেছিল ওর বাবার সাথে 2004 সালের মে মাসের 20 তারিখে। সেই খুনি দিনটির কথা অতীন্দ্রর এখনো মনে করলে সে ভয়ে কুঁকড়ে যায়। আর দেরি না করে চলো আমরা ঘটনার গভীরে প্রবেশ করি। ঘটনাটি পুরোটা শোনার অনুরোধ রইল। অতীন্দ্রর বাবা শ্রী প্রতাপ নারায়ণ সরকার একজন দুধে সাংবাদিক ছিলেন। প্রতাপ নারায়ণ বাবু যে সংবাদ মাধ্যমে কাজ করতেন, সেই সংবাদপত্রের তিনি এডিটর ছিলেন। ওনাদের খবরের কাগজের সাথে বন্ধ হয়ে যাওয়া সংবাদ সংস্থার কাগজের একটা অসম প্রতিযোগিতা ছিল। কেন অসম প্রতিযোগিতা ছিল, এবার সত্যটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই সংবাদ সংস্থা এক অভূতপূর্ব পথ অবলম্বন করেছিল তার খবরের কাগজকে প্রতিযোগিতামূলক বাজারে সেরা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। আর সেই পথ শুধু অনৈতিকই ছিল না, বরং আইন বিরুদ্ধ এবং ভয়াবহ ছিল। ওই সংস্থা সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে তাদের কাগজের একেবারে সামনের পৃষ্ঠায় সবচাইতে আগে ছাপিয়ে পাঠকদের মন জয় করে নিতে গিয়ে এক অপরাধমূলক পথ বেছে নিয়েছিল। সেটা কি পথ জানো? সেটা হলো গুরুত্বপূর্ণ খবর তৈরি করা, আর সেই ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটার আগেই তা আগাম সামনের পৃষ্ঠায় ছাপিয়ে মার্কেটে বিক্রি করা। এইভাবে দিনের পর দিন সেই কাগজের জনপ্রিয়তা এতটাই বাড়তে থাকে যে প্রতিযোগিতায় সমসাময়িক আর কোনো কাগজই তার সাথে পেরে উঠতে পারছিল না। সুতরাং অন্যান্য সংবাদ সংস্থাগুলি পিছিয়ে পড়ছিল বারবার। ফলে ওই সমস্ত সংস্থাগুলির রাগ সেই সংস্থার বিরুদ্ধে ক্রমশ বেড়েই চলেছিল। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ আমি কি ধরনের ঘটনার কথা বলছি, যার ফলে ওই একটাই সংস্থা হু হু করে জনপ্রিয়তার শীর্ষে গিয়ে পৌঁছেছিল? এবার বলি কি ধরনের অপরাধমূলক কাহিনী বা ঘটনা তারা চিত্র সমেত ছাপিয়ে জনপ্রিয় হয়েছিল। এই ধরো, কোনো গুরুত্বপূর্ণ মানুষের আগাম মৃত্যু খবর দেওয়া, জেনে তার পরের দিনই মারা যাবেন বা মার্ডার হবেন। কিন্তু বন্ধুরা, কিভাবে একজন গণ্যমান্য ব্যক্তির মৃত্যুর খবর আগাম দেওয়া সম্ভব? আসলে ওই ধরনের খবর তখনই সংগ্রহ করা সম্ভব যখন ওই সংস্থার লোকজন তাদের কোনো না কোনোভাবে খুন করে, তথ্য প্রমাণ লুট করে সেই খবর মুখরোচক করে পাঠকদের মধ্যে বিলিয়ে দেয়। তোমরা একবার ভাবো না,
কাল যিনি অবশ্যই মারা যাবেন তাদের মৃত্যুর খবর যদি আজ ছাপিয়ে বেরোয়, তবে সেই কাগজ ছাড়া অন্য কোনো কাগজ তো মার্কেটে চলবেই না। আর সেটাই ছিল কিন্তু ওই কাগজের সফলতার মূল চাবিকাঠি। একদিন হঠাৎ এক বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় সেই অপরাধী সংস্থার 3 মালিক, যারা সেই সময়ের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। সেই আগুনে তারা পুড়ে মারা যান। সেই ঘটনার প্রায় 10 বছর পর সেই অভিশপ্ত কাগজের আবার কিভাবে মার্কেটে আসা সম্ভব? সেই সংস্থা তো বন্ধ। সেই কারখানা কি তবে আবার তার প্রোডাকশন আরম্ভ করলো? আবার কি তবে সেই খুনের খেলা শুরু হতে চলেছে? এই কথাগুলো অতীন্দ্রকে খুব ভাবাচ্ছিল। সে তড়িঘড়ি বাড়িতে এসে শুনল যে সে প্রথম নয় যে সেই খুনি খবরের কাগজকে দেখেছিল। খবরটা ওর বাবার কাছেও ছিল। বাবার কর্মস্থল থেকে বাবাকে বলা হয়েছিল বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করতে। পরের দিনই বাবার সেই ভুতুরে কারখানায় যাওয়ার কথা। অতীন্দ্রের মায়ের কোনো অনুরোধই শেষ পর্যন্ত কাজে লাগেনি। পরের দিন প্রতাপনারায়ণ বাবু একজন সহকারীকে সঙ্গে নিয়ে সেই রহস্যে মোড়া খবরের কাগজ প্রোডাকশন ইউনিটে গিয়ে হাজির হন। কি অদ্ভুত বিষয় দেখো, ওনারা ওখানে পৌঁছানোর সাথে সাথেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। মুহুর্মুহু বিদ্যুতের চমক ও কান ফাটানো বাজ পড়তে আরম্ভ করে। মিশকালো বৃষ্টির মেঘ যেন দিনের আলোকে শুষে নিয়েছে কোনো এক মায়াবী জাদু বলে। পরিস্থিতি বেগতিক দেখে ওনারা ওই ইউনিটের প্রবেশ পথের মুখে চালার নিচে গিয়ে দাঁড়ান। বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। যেহেতু ওই ইউনিটের ছাদ টিনের, তাই বৃষ্টির ফোঁটাগুলো এক অদ্ভুত সঙ্গীতের ছন্দ তৈরি করছিল বারবার। হঠাৎ টুপি ও খাকি পোশাক পরা এক অতি বৃদ্ধ ব্যক্তি ওনাদের কাছে এসে ভাঙা ভাঙা গলায় বলেন, আপনারা কারা? এখানে কি করছেন? জানেন না এখানে আসা নিষেধ? জীবিত মানুষদের মৃত্যু পুরীতে কি কাজ? প্রতাপনারায়ণ বাবু বলেন, আপনি কে? এখানে কি করছেন? উনি ভীষণ অসভ্যর মতো হেসে বলেন, আরে মশাই, আমি এখানকার চৌকিদার, সারা রাত পাহারা দিই। প্রতাপবাবু ওনাকে জিজ্ঞাসা করেন, কারখানা তো 10 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে, তবে কাগজটা বেরোচ্ছে কি করে? উনি হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলেন, ওনারা শুনলে কিন্তু খুব বিপদ। প্রতাপবাবু কৌতূহল বশত ওনাকে বলেন, ওনারা ওনারা কারা? ওই দারোয়ান চারিদিকে তাকিয়ে বলেন, এই কারখানার 3 জন মালিক। ওনারা তো এখানেই থাকেন। ওনারা খুব রাগী। প্রতাপবাবু বোঝেন যে ওই দারোয়ান মানসিক বিকারগ্রস্ত। উনি দারোয়ানকে বলেন, আমাদের একটু ভেতরটা দেখাবেন প্লিজ, আমি আপনাকে পয়সা দেব। ওই দারোয়ান এক পৈশাচিক হাসি হেসে বলেন, আরে রাখুন রাখুন, আপনার পয়সা মশাই আপনার কাছেই রাখুন। পয়সা তো জীবিত মানুষদের খুব প্রিয়। এই মৃত্যুপুরীতে এর প্রয়োজনটা কোথায়? চলুন, আমি এমনিতেই আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি। বাইরে বৃষ্টির তোড় অনেকটাই বেড়েছে যে। একটা বড় কাঠের দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যায়। ওনারা দারোয়ানকে অনুসরণ করে ভেতরে প্রবেশ করেন। টিনের 7 ফুটো হয়ে গিয়েছিল এখানে সেখানে। ওই ফুটোগুলো দিয়ে বরফের মতো ঠান্ডা জল ভেতরে এসে পড়ছে।
ভেতরটাও গাছগাছালিতে ভরা। খবর ছাপার লোহার যন্ত্রগুলি সবই বিকল, মরছে ধরা। প্রতাপবাবু ভাবেন, তবে কি করে এখান থেকে খবর ছাপা হতে পারে? হঠাৎ করেই কিছু চাপা হাসির শব্দ ওনারা শুনতে পান। তখন প্রায় মধ্যরাত। বিকট হাসির শব্দ বিভিন্ন জায়গা থেকে আসতে আরম্ভ করে। ওনারা চারিদিকে তাকিয়ে দেখেও দেখতে পাননি যে কে বা কারা ওই রকম ভাবে হাসছে। বুকে রক্ত জল করা হাসি, জমাট বাঁধা তিনটে কালো অন্ধকার মানুষের রূপ ধারণ করতে আরম্ভ করে। ওনারা আশেপাশে দারোয়ানকে দেখতে পান না। ওনারা ভাবেন যে ব্যাটার ছেলে বিপদ বুঝে সটকে পড়েছে। ওই গাঢ় অন্ধকারগুলি তিনটে মানুষের চেহারা নেয়, যাদের উল্টোনো সাদা চোখগুলি আলো আধারের মধ্যেও নারকীয় এক আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল চতুর্পাশে। ওনারা ওই হাড় হিম করা দৃশ্য দেখেই পেছনে হটতে আরম্ভ করেন। ওনারা পেছনে খেয়াল করেন যে আরো পেছনে আর পেছনো যাবে না, কারণ পেছনে সেই দারোয়ান দাঁড়িয়ে। সেই তিনটে ছায়ামূর্তি ধীরে ধীরে মনুষ্য চেহারা ধারণ করতে আরম্ভ করে দেয়। ওনাদের একেবারে কাছের মেশিনটি হঠাৎ চলতে আরম্ভ করে, প্রিন্ট হতে আরম্ভ করে খবরের কাগজ। প্রতাপবাবু তার পরের দিনের ভয়ঙ্কর ফলের বিষয়ে কিছুই জানতেন না। ওই ছায়ামূর্তিগুলি আর সেই অজানা দারোয়ান ওদের ঘিরে দাঁড়ায়। ওনারা রীতিমতোই কি করবেন বুঝতে পারছিলেন না। দারোয়ান সেই মাঝরাতেও এতটুকু ভয় না পেয়ে ওই তিনজনের ছায়ামূর্তির মাঝে দাঁড়ান, একে অপরের হাত ধরে। ওনাদের বুঝতে অসুবিধা হয় না যে মানুষ হয়েও ওই দারোয়ান কি করে তিনটে ভূতের সাথে হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারে। হঠাৎ পাশের মেশিনটা ঘর ঘর শব্দ করে চলতে আরম্ভ করে। কি অদ্ভুত বিষয় বলুন তো! রোল হয়ে কাগজ নেমে আসে এবং একেবারে ফ্রন্ট পেজে ছবি দিয়ে যে খবরটা ছাপা হচ্ছিল তা দেখে ওনাদের ভয়ে আতঙ্কে রক্ত জল হতে আরম্ভ করে। ওনারা দেখেন পরের তারিখের কাগজের ফ্রন্ট পেজে লেখা, বিখ্যাত সাংবাদিক প্রতাপ নারায়ণ সরকার প্রয়াত হয়েছেন। অথচ তিনি তো দিব্যি ওনার মৃত্যুর খবর নিজে পড়ছেন। ওনার মৃত্যু হবে ফাঁসিতে, কিন্তু তিনি তো জীবিত। তবে এটা কিভাবে সম্ভব? হঠাৎ একটা জমাট বাঁধা কালো অন্ধকার সিঁড়ি দিয়ে বিদ্যুতের গতি নিয়ে নিচে নেমে এসে প্রতাপবাবুকে সম্পূর্ণ ঢেকে ফেলে। আবার সিঁড়ি দিয়ে ওপরেও উঠে যায়। এদিকে সেই প্রতাপবাবুর সহকারী, যিনি এতক্ষণ বোবার মতো দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে সব দেখছিলেন, তিনি চিৎকার করে ওঠেন। কারণটা ভীষণই ভয়ের। ওই তিনটে জমাট বাঁধা কালো অন্ধকার স্পষ্টতই দৃশ্যমান হয়। তিনটে পচা লাশ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। গায়ের ও মুখের মাংস পুড়ে ছিঁড়ে গিয়ে ঝুলেও পড়েছে। ওনারা হেসে বলছেন, আমরা কিন্তু তিনজন নই, আমরা চারজন। সেই সহকারী জ্ঞান হারাবার আগে দেখেন যে সেই বৃদ্ধ দারোয়ান ওই তিন ভাসমান লাশের সামনে দাঁড়ানো। দুই চোখে চোখের মনি নেই, লালচে ভাটার মতো জ্বলছে। জ্ঞান ফিরে সহকারী বাইরে বেরিয়ে প্রতাপবাবু বলে ডেকেও সাড়া না পেয়ে উপরের দিকে তাকান। দেখেন প্রতাপবাবু কারখানার টিনের ছাদের ওপরে একটা সরু রডের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
সূর্যের আলো ওনার গায়ে বাধা পেয়ে নিচে অল্প ছায়া তৈরি করেছে, যেই ছায়ায় সেই সহকারী তখন দাঁড়ানো। তিনি কান্নায় ভেঙে পড়ে। সেই ইনভেস্টিগেশন ছিল প্রতাপ বাবুর শেষ ইন্টারভিউ। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, যতটা সম্ভব নিজেদের মধ্যে শেয়ার করা যায় সেটা প্লিজ করো। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই অনুরোধ। গুড নাইট, শুভরাত্রি, তোমাদের রাত শুভ হোক।